প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে জ্যামিতি। এই ক্লাসটি তোমরা কেউ মিস করবে না। তোমরা সবাই 123 পাতা বের করো। দেখো একদম উপরে লেখা আছে কি জ্যামিতি। তো আজকে কি কি জ্যামিতি শিখব? দেখো বিন্দু, রেখা ও তল। তাহলে বিন্দু, রেখা ও তল সম্পর্কে এই ক্লাসে জানতে পারবো। তোমরা এখানে দেখো, এখানে লেখা আছে বিন্দু, রেখা ও তল কি। তার মানে এই ক্লাসে আমরা বিন্দু, রেখা এবং তল কি সেই সম্পর্কে আলোচনা করব। তো পাশে একটা চিত্র তোমরা দেখো, এখানে দেখা যাচ্ছে এটা একটা কিসের ছবি? একটা আকাশের ছবি। এই আকাশে আমরা একটা চাঁদ দেখতে পাচ্ছি, আর এই সাদা সাদা ছোট ছোট অনেকগুলা কি তারা দেখতে পাচ্ছি। এই তারাগুলো দেখতে কিসের মতো? ফোঁটা ফোঁটা, ছোট ছোট ফোঁটা মনে হচ্ছে, তাই না? তারাগুলো দেখতে আমাদের কাছে মনে হচ্ছে ছোট ছোট ফোঁটা। তো চলো এই ছেলেটা কি বলছে আগে দেখি। রাতের পরিষ্কার আকাশে তারাগুলোকে মনে হয় অনেকগুলো ছোট ছোট ফোঁটা। আমরাও দেখতে পাচ্ছি কি এখানে ছোট ছোট ফোঁটা দেখতে পাচ্ছি। বলছি এরকম ফোঁটা আমরা আর কোথায় দেখতে পাই? তখন এই মেয়েটা বলছে লুডো খেলার ছক্কাতে ছোট ছোট ফোঁটা রয়েছে। এ দেখো লুডো খেলার যে ছক্কা থাকে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি এই যে ছোট ছোট কি ফোঁটা আছে, তাই না? আবার ডিজিটাল ঘড়ির সময়ের মাঝেও ফোঁটা দেখেছি। দেখো ডিজিটাল যে ঘড়িগুলো আছে সেখানেও কিন্তু ছোট ছোট ফোঁটা আমরা দেখতে পাই। তারপরে আমরা পেন্সিলের চোখা মাথা দিয়ে সহজেই ফোঁটা আঁকতে পারি। তো পেন্সিলের যে মাথা হয়, এই মাথা দিয়ে যদি আমরা এইভাবে একটা এমন করি তখন একটা কি আমরা ফোঁটা আঁকতে পারি, তাই না? পেন্সিলের মাথা দিয়ে আমরা খুব সহজে একটা ফোঁটা আঁকতে পারি। তো এখানে দেখো বলছে আমরা এই ফোঁটাগুলোকেই বিন্দু বলি। তার মানে এই যে আমরা যে ফোঁটাগুলো দেখতে পাচ্ছি না, যেমন লুডোতে ফোঁটা আছে, এই ঘড়িতে যে এখানে ফোঁটা আছে, এই ফোঁটাগুলোকেই আমরা কি বলি? বিন্দু বলি। তাহলে বিন্দু কাকে বলে? বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, কেবল শুধু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। তোমরা আরেকবার শোনো, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, কেবল অবস্থান রয়েছে, তাকে বিন্দু বলে। তোমরা এই সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবা। দেখো এখানেও লেখা আছে যে বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই, কেবল অবস্থান রয়েছে। তাহলে বিন্দুর কি আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, শুধু কি আছে? অবস্থান আছে। অবস্থান বলতে এই যে আমি যে একটা ফোঁটা দিলাম, এর একটা অবস্থান আছে, যে এখানে একটা বিন্দু আছে। একে বলে অবস্থান, কিন্তু এটা কতটুক এটা কিন্তু মাপা যাচ্ছে না, তাই এর কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই। এবার 1 নম্বর দিয়ে দেখো লেখা আছে ইচ্ছা মতো কিছু বিন্দু আঁকি এবং বিন্দুগুলো যোগ করে পছন্দ মতো চিত্র আঁকি। তো ছেলেটা বলছে আমি 5টি বিন্দু এঁকেছি এবং এগুলো যোগ করে একটি তারা এঁকেছি। দেখো প্রথমে এইভাবে সে 5টা বিন্দু দিয়েছে এবং এই বিন্দু দিয়ে একটা কি এঁকেছে? তারা এঁকেছে। দেখো কিভাবে বিন্দু দিয়ে তারা আঁকানো যায়। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তারপরে এখান থেকে এখানে, এই যে একটা তারা হয়ে গেল, তাই না? তোমরাও চেষ্টা করতে পারো 5টা বিন্দু আঁকিয়ে তোমরা তারা আঁকাতে পারো। এবার 124 পাতায় দেখো 2 বিন্দুর উপর স্কেল রেখে পেন্সিল দিয়ে সোজা দাগ টানলে নিচে চিত্রটি পাওয়া যায়। ধরো আমি এখানে একটা বিন্দু আঁকলাম, এখানে একটা বিন্দু আঁকলাম। এখন স্কেলের সাহায্যে যদি এইভাবে আমরা যোগ করে দিই তাহলে আমরা একটা কি সোজা দাগ পাবো না? সোজা দাগ পাবো। তাহলে এই দাগটাকে আমরা কি বলি? এই দাগটাকে আমরা রেখা বলি। দেখো এখানেও কিন্তু সেভাবে দেখানো হয়েছে যে এই একটা ফোঁটা, এই একটা ফোঁটা। এবার যদি স্কেল দিয়ে দাগটা না হয় তাহলে ঠিক এমন একটা দাগ আমরা পাবো। তো এই দাগটা যে পাইলাম তাহলে একে আমরা কি বলবো? আমরা একে রেখা বলি। ঠিক আছে, এখানে লেখা আছে, এটাকে আমরা কি বলি? রেখা বলি। তো এখন এই ছেলেটা বলছে এইরকম রেখা আমরা কোথায় দেখতে পাই? তাহলে এই ধরনের রেখা আমরা কোথায় দেখতে পাই? দেখো
যে বড় বড় যে খেলার মাঠ আছে সেই খেলার মাঠেও কিন্তু দৌড় প্রতিযোগিতার জন্য এইভাবে কি দাগ টানা হয়ে থাকে। আবার আমরা যখন রাস্তায় বের হই দেখা যাচ্ছে রাস্তার বড় বড় রাস্তায় কিন্তু এইভাবে কি দাগ টানা থাকে। তো এই দাগগুলোকেই কিন্তু আমরা রেখা বলি। এই মেয়েটা বসে খেলার মাঠে বড় রাস্তায় আমি এরকম রেখা দেখেছি। মেয়েটা কি বলছে, খেলার মাঠে এবং বড় রাস্তায় এরকম রেখা সে দেখেছে। তাহলে ছেলেটা বলছে একটি ইটের বাহিরের অংশকে আমরা কি বলি, যে একটি ইটের যে বাহিরের অংশ আছে তাকে কি বলি। এই যে ইট, এই ইটের বাইরের যে অংশ, উপরের যে অংশ আছে এই অংশটা দেখতে ঠিক এমন হবে। এই উপরের অংশটাকে যে দেখতে এমন হবে, তাহলে আমরা একে তল বলি। একটা ইট আছে, সেই ইটকে কি বলবো, তল বলবো। বিশেষভাবে এই ক্ষেত্রে আমরা একে সমতল বলি। সমতল মানে কি, সমান, চারিদিকে সমান হলে সেটা কি হবে, সমতল হবে। আচ্ছা, এবার 125 পৃষ্ঠায় দেখো, এই ছেলেটা বলছে একটি বলের তল কেমন। তার মানে এখানে একটা বলের ছবি দেওয়া আছে, এটা কিন্তু গোলাকার। তাহলে একটি বলের তল কেমন হবে। এই মেয়েটা বলছে এটি সমতল নয়, এই তলটি বাঁকা, মানে এটা তো সমান না, ইটের মতো তো আর বল হতে পারে না। সেজন্য এই তলটার নাম হচ্ছে বক্রতল। যেহেতু বাঁকা তাই এটাকে আমরা কি বলি, বলছে আমরা একে বক্রতল বলি। তার মানে যেগুলো সোজা, যেমন ইট তো হচ্ছে সোজা হয়, এই জন্য সেটা হচ্ছে সমতল। কিন্তু বল কি গোলাকার, গোলাকারগুলো সব কি হবে, বক্রতল। ঠিক আছে, তাহলে সমতল এবং বক্রতল এই দুইটা তল আছে। এবার 2 নম্বরে লেখা আছে, চলো একটি খাতার পাতা নিয়ে বিন্দু, রেখা ও তল খুঁজে বের করি। আমরা একটা খাতার পাতা নিয়ে বিন্দু, রেখা ও তল খুঁজে বের করি। আচ্ছা, তোমরা খেয়াল করো, আমি একটা কাগজের পৃষ্ঠা নিয়েছি, এই পৃষ্ঠা থেকে বিন্দু, রেখা এবং তল খুঁজব। তাহলে তোমরা দেখো যে বিন্দু কোথায় থাকে। এই যে এই কাগজের এই যে মাথা আছে না, এই মাথাতেই বিন্দু থাকে। তার মানে এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, তারপরে এখানে একটা বিন্দু আছে, আর এখানে একটা বিন্দু আছে। তার মানে বিন্দু কয়টা, 4টা। একটা কাগজের 4 মাথায় 4টা বিন্দু থাকে। এবং রেখা থাকে কোনগুলো, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, এটা হচ্ছে রেখা। এটাও একটা রেখা, এটাও রেখা, এটাও রেখা। তাহলে আমরা বিন্দু চিনলাম, রেখা চিনলাম। এবার তল, এই যে উপরে যে পৃষ্ঠা দেখতে পাচ্ছি এটা তো হচ্ছে সমান, তাই না। এখানে তো এত বলের মতো বাঁকা না, তাহলে এটা কি তল, এটা হচ্ছে সমতল। তার মানে একটা কাগজের 4 মাথায় 4টা বিন্দু থাকে এবং এই কাগজটা কত বড়, এই যে এই সোজা করে যে আমরা যদি দাগ টেনে দিই তাহলে এগুলো সব কি হয়ে যাবে, রেখা হয়ে যাবে। দেখো এখানে লেখা আছে, এটা একটা কাগজ। এখানে একটা কাগজের ছবি দেওয়া আছে। এবার লেখা আছে কাগজটির তল হলো সমতল। তাহলে কাগজটির তল হচ্ছে সমতল। কাগজের পার্শ্ব হচ্ছে একটি রেখা। এই কাগজের যে পাশগুলো আছে এই পাশগুলোকে রেখা বলে। যে স্থানে 2টি পার্শ্ব মিলিত হয়েছে তা একটি বিন্দু, মানে যে স্থানে 2টি পার্শ্ব মিলিত হয়েছে তা একটি বিন্দু, এটা তো শীর্ষবিন্দু। তার মানে এই যে এখান থেকে আর এখান থেকে যদি আমরা মিলিত করি এই জায়গায় একটা বিন্দু, আবার এখান থেকে দাগ দিয়ে যদি মিলিত করি তাহলে এখানে একটা বিন্দু, সে কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, এবার দেখো 3 নম্বরে, চলো নিচের জিনিসগুলো তল খুঁজে বের করি এবং পৃথকভাবে সাজাই। তাহলে এখানে দেখো কয়েকটা ছবি দেওয়া আছে। তাহলে এই ছবিগুলো সমতল, বক্রতল এবং উভয়তল, এই সবগুলো কি লিখতে হবে, যে কোনটা বক্রতল, কোনটা সমতল এবং কোনটা উভয়তল। উভয়তল মানে সমতল বক্রতল দুইটাই আছে। এখন দেখো আগে পাশে ছবি দেওয়া আছে না, এই ছবিটা দেখে এখানে লেখা আছে এর সব তল সমতল, মানে এরকম ছবি যতগুলো থাকবে এগুলো কি সব সমতল। এবং গোলাকার থাকলে কি সেটা হচ্ছে বক্রতল। আর উভয়তল হচ্ছে এর সমতল এবং বক্রতল উভয়তলই রয়েছে। কারণ এই যে উপরে যে মাথাটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কি সমান, কিন্তু নিচেরটা হচ্ছে গোল, নিচের এটা কিন্তু এটার মতো না, সেজন্য উপরের এইটুক হচ্ছে
সমতল আর নিচেরটা হচ্ছে বক্রতল। তাহলে সেজন্য এটা কি সমতল বক্রতল উভয়ই আছে। আচ্ছা দেখো তাহলে সমতল কোণগুলা, দেখো আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এই প্রথম ছবিটা এবং পরের ছবিটা, এটা এবং এই যে বইয়ের যে ছবিটা, এই তিনটা কিন্তু একই রকম। হ্যাঁ, এগুলো সব কী হবে সমতল। তার মানে এখানে যে তিনটা ছবি আছে, এই যে এই তিনটা ছবি হচ্ছে সমতল। আমরা তো এখানে লিখতে পাচ্ছি না, ছবিগুলো আঁকাতে পারছি না, এগুলো বুঝে নিতে হবে। হ্যাঁ, তাহলে কোনটা কোনটা, এই যে একে বলা হয় রবিক্স কিউব, এটা আমরা যে লুডো খেলি সেই লুডোর গোটি, এবং এটা বই, এই তিনটাই হচ্ছে কি সমতল। এবার বক্রতল কোনটা? বক্রতল হচ্ছে দেখো এই যে লাটিম মতো, আমরা যে লাটিম বলি, যে এইটা এইটা এই দুইটা আর এই যে কলা আছে, কলা, এই তিনটা হচ্ছে কি বক্রতল। কোনটা কোনটা আবার দেখো, এইটা এইটা আর এইটা, দেখো এইটা এইটা আর এইটা, এখানে যে তিনটা আছে এই তিনটা হচ্ছে কি বক্রতল। বাকি যে দুইটা আছে, এইটা হচ্ছে উভয়তল, এটা হচ্ছে উভয়তল। হ্যাঁ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে দুইটা ছবি দেওয়া আছে, এইটা এবং এই যে এটা, এই দুইটা মিলে উভয়তল। আশা করি তোমরা বুঝতে পেরেছ।